ঘটনা শুনে আসবো। আমাদের আহমেদ বাবু ভাইয়ের কাছে একটা বড়সড় ঘটনা শুনে আসছিল। রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে আমাদের ঢাকারই মিরপুরের একটা অঞ্চল থেকে আর কি। তো ওইখানে আপনার এক সময় কিছু মেয়ে ছিল, ওরা পড়াশোনা করতো আর কি। এই ধরেন 5-6 বছর আগে থেকে, ওদের নাম বলা যাবে না আর কি। এনিওয়েজ, তো পড়াশোনা করতো, ওরা ওখানে থাকতো একটা মেসের মতো করে আর কি, একটা প্রাইভেট বাসাকে ভাড়া করে ওরা স্টুডেন্টরা থাকতো। তো একবার ওদের মধ্যে একটা বান্ধবী আর কি, তো সে মানে ওখানে থাকতে থাকতে হঠাৎ করে ওর আচরণে কিছু পরিবর্তন আসে আর কি। আচরণগত পরিবর্তন বলতে যে মানে ও একটু চুপচাপ হয়ে যায়, সন্ধ্যার সময় একা একা ঘরের মধ্যে গেট লাগায়, হ্যাঁ, কি মনে হচ্ছে যে সে পড়তেছে বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো এরকম, তো মানে মনে হচ্ছে যে কোনো একটা সে কোনো প্রার্থনা বা সামথিং করে আর কি, এরকম কিছু একটা। তো জিনিসগুলো সে করতে একদম ডাস্কে, মানে যখন নাকি আপনার সূর্য ডুবে যাচ্ছে গধূলির সময়টা, ঠিক মাগরিবের আগে দিয়ে। তো ওর সাথে ফ্রেন্ডরা এটা নিয়ে সন্দেহ করতো যে কি করে ও, ব্যাপারটা কি। তো ও একদিন ওর বন্ধুদেরকে বলে যে আমি প্ল্যান চেট করতে চাই, তোরা কে আমার সাথে করবি, মানে পার্টিসিপেট করবি, আমি প্ল্যান চেট করবো। তো ফ্রেন্ডরা অনেকেই এটাতে আপনার আগ্রহ প্রকাশ করে, আবার অনেকে করে না। তো যাই হোক, তো ওরা এরকম একদিন করে, প্ল্যান চেট করে। তো প্ল্যান চেট করার পরে যেটা হয়, যেটা অনেক মনে হয় সিলি, প্ল্যান চেটের ব্যাপারটাকে অনেকে সিলি মনে করে, আসলে জিনিসটা কাইন্ড অফ সিলি টাইপেরই মনে হয়। যে আউইজি বোর্ড নামে যে জিনিসটা নিয়ে ওরা করে কাজটা, তো ওই মেয়ের এই প্ল্যান চেট করার ধরনটা ছিল ডিফারেন্ট। সে মানে কিছু রিচুয়াল করে, যে রিচুয়াল গুলো আর কি ওই আউইজি বোর্ড টাইপের হয় না আর কি। তো যাই হোক, তো এরকম রুম অন্ধকার করে কিছু করে। তো করার পরে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ওরই মানে যে নাকি এটা মানে হোস্ট ছিল আর কি, ওরই মানে আপনার মানে একটু আচরণগত চেঞ্জ চলে আসছে, গলা ডিফারেন্ট, এবং সেই তখন বলা শুরু করে যে সে কেউ একজন তার উপর ভর করছে আর কি। আচ্ছা। তো বান্ধবীরা প্রথমে খুব ভয় পায়, এর মধ্যে থেকে একজন দুজন চলে যায় রুম থেকে। তো বাকিরা কথা বলার চেষ্টা করে, তার কাছ থেকে কিছু জিজ্ঞেস করে, সে উত্তর দেয়, এবং অনেকে দেখে অনেকের উত্তর মিলেও যাচ্ছে। আচ্ছা। তো এই পর্যায়ে যখন নাকি তারা জিনিসটা ভেঙে দেওয়ার চেষ্টা করে, ভয় পায় এবং বলে যে চলে যাও এই সেই। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে ঠিকই ওই জিনিসটা চলে যায় আর কি তার ভেতর থেকে। এবং যখন চলে যায়, ও বেহুশ হয়ে যায় আর কি, লুটায় পড়ে। তো এই ধরনের জিনিস কিন্তু অনেক সময় ওর যে প্রসিজারটা ছিল, যেটা শুনেছি রাসেল ভাই, এটা সাধারণত ওই যে অনেকে জিন আনে, তাদের কিন্তু এই ধরনের প্রসিজারের মধ্যে দিয়ে যায়, অনেক মিলে যায় আর কি ব্যাপারটা। তো যাই হোক, ও বেহুশ হয়ে যায়, যাওয়ার পরে পরদিন থেকে ও বেশ অসুস্থ হয়ে যায়, এবং অসুস্থটা মানে খুব মানে বিছানায় পড়ে যাওয়ার মতো অবস্থা। সে উঠতে পারে না বিছানার থেকে, আচরণগত চেঞ্জ অ্যান্ড মানে অসুস্থতা ব্যাপক ভয় পেয়ে বসে, এবং 2-3 দিনের মাথায় মানে খুব খারাপ অবস্থা। তো ওরা বলে যে তোমার বাড়িতে যোগাযোগ করে আমরা বাড়িতে দিয়ে আসি তোমাকে, তুমি এখানে থাকতে পারতেছো না। তো বাড়ির অ্যাড্রেস লিখে দেয় কোনোভাবে। তো ওই 5-7 বছর আগে, তখন ইন্টারনেট কমিউনিকেশন এত ভালো ছিল না, ওরা বাড়িতে যোগাযোগ করে যে এরকম অসুস্থ আছে তার মা বা সামওয়ান, বলে যে তার তো তেমন কেউ নাই, মানে একজনই মা বা মানে মাই আছে, আর কেউ নাই আর কি। তোরা বলে যে এটাকে ওকে পৌঁছে দাও, তো ওদের ফ্রেন্ডদের মধ্যেই দায়িত্ব দেয় আর কি, যে তোমরা যদি পারো ওকে পৌঁছে দাও। আচ্ছা। তো জিনিসটা যেটা হয় রাসেল ভাই, ওই দিন রাতের বেলা ওর এক ফ্রেন্ড ওই বাইরে যায় ওই বাসার থেকে, ওই একা ছিল ওর সাথে। এখন বাইরে যেতেই হবে, কিছু জরুরি জিনিস দরকার আর কি, নিয়ে আসতে হবে। তো ও যখন বের হয়, ওকে বাসায় রেখে যায়, বলে দেখে অনেক জ্বর, তো বলে যে তুমি থাকো, আমি আসতেছি, আমি বেশিক্ষণ লাগবে না। আচ্ছা। তো বাইরে যায়, বাইরে যাওয়ার সময় ধরেন বাসার থেকে হেঁটে কিছু দূর গেছে। তো রাস্তাটার বর্ণনা এরকম ছিল যে ডান দিকে একটা গলি গেছে, আর বাম দিকে একটা গলি টাইপেরই জিনিস, কিন্তু সেখান দিয়ে মানুষ ময়লা আবর্জনা ফেলে আর কি, পুরো বেশ লম্বা একটা জায়গা। তো যখন ওখান থেকে পার হচ্ছে, তখন বলতেছে যে তখন রাত বাজে 10টা, 9টা-10টা, মানে 9টা থেকে 10টা এরকম সময় আর কি। তো যাচ্ছে, হঠাৎ করে সে দেখে যে যে জায়গাটা ময়লা ফেলা হয় সেই জায়গায় একটা কালো ছায়ার মতো কিছু, একটা মানে বেশ উঁচু, ধরেন কুকুরের মতো হবে আকৃতি। তো দেখে সে মনে করেন যে একটু থমকায় যায় এটা, এবং দেখে সে যখন একটু থমকায় যায়, পরে ভাবে ছায়াটা কিসের, ভেবে আবার একটু হাঁটে। তো এর মধ্যে দেখে যে ওই পাশ থেকে একটা মানুষ আসতেছে, মানুষটা একটা মহিলার মতো আর কি, মাথায় কাপড় দেওয়া বেশ। তো ও তখন ভাবে যে একটা মানুষ আসতেছে, ছায়াটা দেখে এতটা ভয় পায় না আর কি। তো সে হেঁটে যাওয়া শুরু করে মহিলাকে দেখে, মহিলার দিকেই। মহিলাটা যে কাছাকাছি যখন আসে, সে দেখে যে মহিলার চেহারার জায়গায় কিছুই নেই, পুরো অন্ধকার। আচ্ছা। পুরো অন্ধকার, এবং তখন বুক ছ্যাদ করে ওঠে,
এবং সে ওই জায়গাটা হেঁটে পার হয়ে যায় দাঁড়িয়ে না থেকে। পাশ থেকে যাওয়ার সময় জাস্ট একটা বাতাসের স্পর্শ পায় এবং সে কেঁপে ওঠে আর কি। আচ্ছা। তো সে হেঁটে যায় যে তার যে দোকানে যাওয়ার দরকার, সেখানে যে সে কাঁপছিল বেশ সামনে যে, তো সে তার যা যা দরকার সেগুলো কেনাকাটা করে সে ফেরত আসে। বাসায় যখন আসে তখনই তার মধ্যে একটা কেমন ফিলিংস হওয়া শুরু করে। বাসায় আসে, বাসায় এসে বাসাটা কিন্তু ঠিক ওই যে জায়গাটার কথা বলছি তার থেকে 2-3টা বাসা পরেই আর কি, 2-3টা বাড়ি পরেই। আচ্ছা আচ্ছা। তো সেখানে যায়, সেখানে যে বাসায় যখন ঢুকে, বাসায় যে ঢুকে যায় কোনো সারা শব্দ নেই। যে ওই রুমে যায়, যে দেখে যে ওই আপনার মেয়েটা পড়ে আছে, মানে তার যে বান্ধবী সে পড়ে আছে এবং মানে কোনো নড়াচড়া নাই, শব্দ নেই। আচ্ছা। তো ও যে তাড়াতাড়ি বান্ধবীর কাছে যায়, দেখে ডাকা হাত দিতে, দেখে যে শরীরটা বেশ মানে আপনার ডিফারেন্ট, ঠান্ডা হয়ে আছে। তো যতটুকু পালস দেখার চেষ্টা করে, দেখে পালস সে পায় না। হ্যাঁ, নাকে হাত দেয়, দেখে মনে হচ্ছে বুঝতে পারে যে সে মারা গেছে বাইরে। আচ্ছা। তো তাড়াতাড়ি চেষ্টা করে আশেপাশে যাওয়ার এবং পাশের বাসার থেকে মানুষ ডাকার যেখানে মারা গেছে এরকম। তো ওই রাত্রেবেলায় গভীর রাতে ওদেরকে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যায়, দেখে যে সে মারা গেছে মেয়েটা। আচ্ছা। বান্ধবীটা মারা গেছে। তো এটা নিয়ে ওদের মধ্যে বেশ আলোচনা হয়, এটা কাকে বলবে যে এরকম অসুস্থতায় মারা গেল, তারপর বাসায় নিয়ে যাওয়ার। তো ঘুরে ফিরে ওকেই ওই দায়িত্ব দেয় আর কি যাওয়ার জন্য। যদিও সে মেয়ে মানুষ, সে তো ওইভাবে যেতে পারে না। ওরা একটা এরকম আপনার ট্রাকের মতো ভাড়া করে মেয়েটার লাশটা দিয়ে দেয় এবং ওকে সাথে যেতে। তো বলে যে ও ওই একটা যে গাড়ি, লাশের গাড়ির মতো যে গাড়ি, সে ওখানে গাড়ির মধ্যে করেই যায় ওখানে ওই মেয়েদের বাসায়। তো বলছে যখন গেছে তখন যথারীতি যেগুলো মানুষের কাছে শোনে যে গাড়ি মনে হয় ভারী, এগুলো সে মনে করে যে আচ্ছা এগুলো হতে পারে, এটা কাল কল্পনা বা সামথিং। তো ওই গাড়ি নিয়ে ওই বাড়িতে চলে যায়। তো মানে একদম মনে করেন যে ওরা যেখান থেকে আসছে জায়গাটা খুব একটা শহরে না, বেশ গ্রামের। আপনার বিদ্যুৎ খুব কম, সাপ্লাইজ কম, মানে ওরকম না শহরে, মানে একটা পুরো গ্রাম্য অবস্থা। এবং ওই অ্যাকচুয়ালি খরচও কিছু ছিল না তার, যে আপনার যে এই যে টোটাল যে খরচটা, এটা তারাই কিন্তু মোটামুটি ম্যানেজ করছে বন্ধুরা। আচ্ছা। তো ওই বাসায় যখন যায়, বাসায় যে তার বাড়ি খুঁজে বের করে, তাদের বাসার মধ্যে যে সত্যি তার মাকেই পায় শুধু। তো মা তো অনেক কান্নাকাটি করে লাশটা নিয়ে আসে, কিন্তু যখন পৌঁছেছে তখন অলরেডি রাত হয়ে গেছে। ওরা খুব একটা মানে অ্যারেঞ্জমেন্ট করতে পারেনি ওটা নিয়ে, ওই মানুষ যে নিয়ে যাবে সে যেহেতু লোক বল নাই। তো মাটা কান্নাকাটি করতেছে। তো বান্ধবীটা দেখছে যে ওই অবস্থায় ওই গাড়ির সাথে ফেরার মতো অবস্থা তার নাই। তো গাড়িটাকে ছেড়ে দিয়ে সে ওখানে থেকে যায় রাতের বেলা। তো জিনিসটা হচ্ছে আসল ভাই, যখন রাতের বেলা ওই লাশটা নিয়ে ওই বাড়িতে আছে, তখন গভীর রাতে মনে হচ্ছে যে বাসার আশেপাশে যে কারা ঘুরঘুর করতেছে। আচ্ছা। মানে মনে হচ্ছে মানুষ, একদল মানুষ, শব্দ পাওয়া যাচ্ছে এরকম। হ্যাঁ, মনে হচ্ছে যে একদল মানুষ আছে আশেপাশে। আচ্ছা। তো ওর মা তো ভয় পেয়ে যায় এবং মাটা মানে বেশ ভয় পায়, এবং বান্ধবীটাও দেখে জানলা দিয়ে উকি দিয়ে দেখে কোথাও, কিন্তু কারো দেখা পাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে অনেক মানুষ আছে এখানে। এবং এরকম চলতেছে। কিছুক্ষণ পরে এক পর্যায়ে তাদের যে মেন সদর দরজা আর কি, যে বাসাটার ভেতরে তারা আছে, ওইটার কাছে গড় গড় শব্দ হচ্ছে কুকুরের মতো, জাস্ট লাইক একটা কুকুর যদি গড় করতে থাকে এরকম। তো ওনাদের অনেক ভয় পেয়ে যায় তারা, যে মানে কি, মানে ব্যাপারটা কি, এরকম কি হচ্ছে, একটা লাশ নিয়ে বসে আছি এবং ঘরের মধ্যে টেক কেয়ার করার কিছু নাই, এরকম অবস্থা। তখন ওর মা বলে আচ্ছা তুমি ভয় পেও না, আমি দেখতেছি, আমি সামনে যাই। তো তার মেয়ের লাশ সে গেছে সামনে। তো যখন ও মানে যায়, মাটা এখানে ও বান্ধবীর পাশে বসে আছে, এবং তখনও তারা কিন্তু জাস্ট একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে। মানে এখন পর্যন্ত তাকে ওই যে গোসল করায় বা শেষকৃত্য যেটা করে সেটা কিন্তু করতে পারেনি তখন। তো এই পর্যায়ে হঠাৎ করে ফিরে এসে দেখে যে মানে বসে দেখে বান্ধবীর হঠাৎ করে মাথার কাপড়টা সরানো এবং তার দিকে তাকায় আছে জ্যাপ করে বান্ধবীটা। প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে। চিৎকার করে এসে পরে ওর মা আসে, আবার দৌড় দিয়ে এসে দেখে যে মানে আর কি ওরকম আছে, চোখ তাকায় আছে। সামহাউ চোখ কিভাবে খুলছে কি নোজ। তো যাই হোক, পরদিন সকালবেলা ওদের হুজুর নিয়ে আসে, মৌলানা নিয়ে আসে, যিনি আর কি ওই সৎকার করবেন আর কি। তো তিনি ওই এসে আসার পর দেখে লাশটা, দেখে বলে যে তো শেষকৃত্য করা লাগবে এবং মহিলাদেরকে নিয়ে আসে যারা গোসল করায়। কিন্তু বলে তার আগে একটা কথা বলি, আপনার মেয়ে এমন কিছু জিনিস করতো যেটা খুব মানে ফরবিডেন ছিল, বা এটা মানে খুব খারাপ ছিল, যে নিষিদ্ধ কাজ, যেটা আর কি আপনার লাইক ব্ল্যাক ম্যাজিক টাইপের, কুফরি কালাম টাইপের, যেটা করতো। এবং এটার কারণেই কিন্তু তার এই সর্বনাশগুলো উল্টা পাল্টা ভাবে সে করে, খুবই মানে বাজে একটা জিনিস। এবং তাকে ওই হুজুর বলে যে আপনাদের এখন কিছু করার নেই, যেটা হচ্ছে দোয়া করতে পারেন তার জন্য। সে যদি ঠিক মতো চলে যেয়ে থাকে তাহলে হয়তো সেটা সে ক্ষমা পাবে, আর যদি ঠিক মতো যাওয়ার পর না পায় তাহলে সেটার বিচারক না হবে। তবে আপনাদের কিন্তু মানে আপনার মেয়ে যেগুলো করতো সেই জিনিসগুলো আপনাদের চালাবে। পরদিন তার সৎকার করা হয়
কিন্তু ব্যাপারটা হচ্ছে রাসেল ভাই, ওই মেয়েটা যেটা ওর বান্ধবী যেটা ছিল, সে যখন ফিরে যায় সে বলে যে এরপর থেকে প্রায় ওই যে যে জায়গাটা দিয়ে রাস্তা দিয়ে পার হয়েছে বেশ কিছুদিন, মানে সে বলে হোস্টেলটা ছেড়ে দেয় সরকারের পরে, সরকারের পরে ওই হোস্টেলটা পরে তারা ছেড়ে চলে যায় আর কি। হ্যাঁ, কিন্তু যে কয়দিন ছিল বলে ওই জায়গা দিয়ে হাঁটতে গেলে সে ছায়া এবং ওই মহিলাকে তারা দেখতোই এখানে। আচ্ছা, ওই যে কাপড় মাথার মধ্যে দেওয়া মুখ চেহারা দেখা যায় না, সেটাকে সে দেখতো এবং সে ওই বাসার ওই পাশ থেকে যাওয়াই বন্ধ করে দিয়েছিল পরে। এবং মানে একটা মানে খুবই একটা হরিফিক জায়গা, সে একটা বর্ণনা দিচ্ছে একটা রাস্তার, বাট বলতে যাচ্ছি না এটা। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ। মুহূর্তে আহমেদ বাবু অর্থাৎ বাবু ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন, এন্ড আমরা কথা না বাড়িয়ে সরাসরি তার ঘটনায় চলে যাব। বাবু ভাই, ঈদ মোবারক। ঈদ কেমন কাটলো? ঈদ ভালোই কেটেছে, যেরকম কাটে সেটাই। শহরে ঈদে আসলে আমিও দেখলাম যে মানে শহরে ঈদে একটাই কাজ করার আছে যে এই শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আপনি গাড়ি চালায় চলে যাবেন, আবার ওই প্রান্ত থেকে গাড়ি চালায় আবার এই প্রান্তে আসবেন, এই ঘুরে বেড়াবেন আর কি। ঘুরে বেড়ানোটাই ঈদ। এবার একটু বেশি ফাঁকা ছিল নাকি? অ্যাকচুয়ালি আমি ফাঁকা পেয়েছি ঈদের দিন দুপুরে, হ্যাঁ, আর ঈদের দিন সন্ধ্যার পর থেকে আবার যথারীতি বিজি হয়ে গেছে সব। হ্যাঁ, না সন্ধ্যায়, ঈদের দিন সন্ধ্যায় খুবই সত্যি কথা যে ঈদের দিন সন্ধ্যায় খুব জ্যামও ছিল এবং আমি বিপদে পড়েছিলাম। তো গুলশান 1 গুলশান 2 এর মধ্যেও মানে গাড়ি এগোচ্ছিল না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। হচ্ছে আপনার অ্যাকচুয়ালি শুরু হয়েছিল বিজয় সরণির পর থেকে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিন্তু তারপরের দিন সকালবেলা আবার মানে সেই মানে জ্যামটা আসলে ঠিক সন্ধ্যার দিকেই লাগতো। হ্যাঁ হ্যাঁ। তো আজকে আমি দেখলাম যে আজকে একটু মনটা ভালো হলো, আজকে দেখলাম যে অনেক গাড়ি টাড়ি বেরিয়েছে রাস্তায়। আমার না মানে ঢাকা ফাঁকা থাকলে অনেকে খুশি হয়ে যান, কিন্তু ঢাকা ঠিক এরকম মানায় না, কিন্তু কিছুটা একটা জটলা থাকতে হবে। যাই হোক, আমরা ঘটনায় চলে যাই। ওকে রাসেল ভাই, এই ঘটনাটা এটা একটা পুলিশম্যানের ঘটনা। জি জি, এটা ভালো। চিটাগাং থেকে শেয়ার করেছে, মানে তার নাম বলতে কোনো সমস্যা নাই। আচ্ছা, সে আমাকে নামটা ইনফ্যাক্ট শেয়ারই করতে বলছে। আচ্ছা, ওর নাম হচ্ছে ইকবাল হাসান শিবলু। হি ইজ এ পুলিশম্যান, সে চিটাগাং এর বাড়ি এবং তার ঘটনাটা হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রামের কোন একটা জায়গায়। ওরে বাবা। হ্যাঁ, তো ওদের নাকি পুলিশ ক্যাম্প করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, তো ওই ম্যান্ডেটরি আর কি, যেতেই হবে। তো ওখানে তার ডিউটি পড়ে। তো একদিন রাতের বেলা ওরা 4 জন বের হয়েছিল আর কি, 4 জন পুলিশম্যান। এই আপনার কিন্তু এইটাও যদি মানে এটা তো আপনার চাকরি বা এরকম রিলেটেড কিছু না নিশ্চয়ই, মানে মানে আমি খুব বেশি প্রাইভেট কোনো ইয়ে না, প্রাইভেট না, হি জাস্ট মানে অনেকে নাম শেয়ার করতে চায় না, মানে সে নিজেই রিকোয়েস্ট করে। এটা হচ্ছে আপনার ক্যাম্পের বাইরে ঘটেছে? তো ক্যাম্পের বাইরে ঘটেছে, অবশ্যই এরকম কিছুই না। বাইরে সে পেট্রোল করছিল, পেট্রোলিং আর কি, তারা 4 জন টহল করছে। তো হেঁটে হেঁটে যাচ্ছে এবং পার্বত্য চট্টগ্রামে জানেন এমনি তো নিশুতি, রাতের বেলা একদমই মানে ঘুরঘুরটা অন্ধকার হয়ে যায়। তো এরকম ওরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেছে। তো জায়গাটার মধ্যে আপনার দোকান, কয়েকটা দোকান, পাশাপাশি 4টা দোকান, মাঝখানে নাকি মানে ওঠার সিঁড়ি আছে, কেউ বলে দোকানের উপরে সিঁড়িতে ওঠা যায়। দোকানের কাছে যখন আসছে তখন একটা মানে একটা গান, অনেকটা আপনার মানে কান্না টাইপের গান, হ্যাঁ মানে খুব মানে বিলাপ করছে টাইপের একটা কান্না ভেসে আসতেছে। তো এটা শুনে ওরা ভয় পেয়ে গেছে 4 জনই, মানে একটু মানে মানে আপনার চমকায় উঠছে যে ব্যাপারটা কি, এরকম গান গাচ্ছে কে। তো ওদের মধ্যে একজন বলতেছে যে এখানে একটা পাগল আছে, পাগল মহিলা, সে হয়তো গাচ্ছে কোথাও। এটা চেক করার জন্য ওদের মধ্যে 2 জন উঠে যায় সিঁড়ি দিয়ে আর কি উপরে। আচ্ছা। তো সিঁড়িতে যখন উঠতেছে গানের শব্দটা বাড়তেছে, হ্যাঁ, তো উঠতে উঠতে যে একদম ছাদে উঠছে, তখন গানের শব্দটা আর কি খুব বিজাতীয় সুরে গানটা হচ্ছে। হ্যাঁ, মানে সাধারণ কোনো সুর না, মানে আপনি শুনলে একটু গা ছমছম করে উঠে, ভয় লাগে এবং নিশুতি রাতে পাহাড়ি এলাকা এরকম। তো তখন ওর হাতে ফ্ল্যাশ লাইট ছিল, তো আপনার টর্চ মেরেছে, মারার পরে দেখে যে ওই মহিলাটাই। কিন্তু আজব ব্যাপার হচ্ছে তার কোলে একটা বাচ্চা। ওই পাগলের কিন্তু কোনো বাচ্চা টাচ্চা কিছু নাই। আচ্ছা। এবং গ্রামেরও কেউ বাচ্চা ওই পাগলকে দেবে না। হ্যাঁ, এবং 2 জনই মানে ওই টর্চের দিকে ভয়ার্থ ভাবে তাকিয়ে আছে এবং গানটা থেমে গেছে এবং তাদের চোখের মধ্যে এমন একটা দৃষ্টি ছিল যেটাতে নাকি সে একটু ঘাবড়ে যায়। আচ্ছা। দো হি ইজ এ পুলিশম্যান, সে ঘাবড়ে যায় এবং তার সাথে তখন পাশে যিনি ছিলেন তাদের এক সিনিয়র ভাই আর কি পুলিশের, তিনি বললো যে আমরা নেমে যাই, মানে থাকা ঠিক হবে না, মানে একটু অ্যাবনর্মাল জিনিসটা। তো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে আসে এবং আর পরে ওই শব্দটাও থেমে যায়। আচ্ছা। তো পরে দেখে যে ওখানে আর কেউ নাই, পরে যে দেখে এরকম কেউ নাই ওখানে। হ্যাঁ, তো ওখানে কেউ নাই? না, ওখানে কেউ নাই।
এটা হচ্ছে তার পুলিশ লাইফের একটা এক্সপিরিয়েন্স। এটা মানে সে বলছিল যে আমার এক্সপিরিয়েন্স আছে কিছু, তার মধ্যে একটা শেয়ার করলো আর কি আজকে। আচ্ছা, ওকে ওকে, আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে আমরা একটা পেয়ে যাবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। এন্ড ভাইয়া, আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ শাহরুখ রহমান। আমি নর্থ সাউথ ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র টিচার। আমি আসছি মোহাম্মদপুর থেকে, মোহাম্মদপুর। সো আমি সরাসরি আগে সবাইকে ধন্যবাদ জানাবো, স্পেশালি রাসেল ভাই ফর গিভিং আস দিস প্ল্যাটফর্ম, যে আমাদের কিছু অভিজ্ঞতা আমরা শেয়ার করতে পারি। So, আমরা ঘটনায় চলে যাই। আমরা প্রথমে আমাদের গল্প, আমি আমার ঘটনায় চলে যাই। সো রাসেল ভাই এইভাবে শুরু হয় যে আমাদের বাড়িটা হচ্ছে 1971, মানে বিফোর ওয়ার বাড়িটা তৈরি। তখন ছিল 3 তলা মেবি। সো পরে 1995-এ আমাদের বাসাটা আবার রিকনস্ট্রাক্ট করা হয়। এন্ড 2005-এ ঠিক 1 জানুয়ারি আমরা ওই বাড়িটা কিনি এন্ড উই শিফট ওভার দেয়ার। আচ্ছা। সো তখন আমার বয়স খুব সম্ভবত 16 কি 17 এরকম। আচ্ছা। সো দ্যাট মোমেন্ট হয় কি যে হঠাৎ করে রাত 2টা থেকে 3টে এর মাঝখানেই ঘুমটা, মানে আমার ঘুম ভেঙে যায়। সো কিছুদিন পর, 2-3 দিন পর এরকম দেখি যে কে জানি আমার, মানে আমি ঘুমের ঘরেই ফিল করতেছি যে কে জানি আমার চুলে হাত বুলায় দিচ্ছে। ও মাই গড, আপনি একদম পুরোপুরি ফিল করতে পারছেন? হ্যাঁ, মানে অনেকক্ষণ ধরেই করতেছিল, বাট আছে না যে অনেকক্ষণ স্পর্শ পাইতে থাকলে হঠাৎ করে ঘুম হালকা হয়ে যায়, এরকম একটা। সো যখন চোখটা খুলি তখন দেখি যে একটা অবয়ব, আপনার শ্যাডো বলতে পারেন, কিন্তু একটা মেয়ের শ্যাডো, এটা বোঝা যাচ্ছে। হলোগ্রাফিক টাইপের, লাইক একটা মেয়ে, এটা বোঝা যাচ্ছে, বাট এটা শ্যাডো, কোনো শরীর নেই। মানে চুপচাপ হেঁটে চলে যাচ্ছে, চলে গিয়ে গেট থেকে ক্রস করে চলে গেল। তো প্রথম দিন আমি ভাবছি এটা হয়তো আমার হ্যালুসিনেশন হবে। তো এভাবেই দ্বিতীয় দিন, তৃতীয় দিন এভাবে হলো। তো তখন বেশি একটা এগুলো নিয়ে চিন্তা করিনি। আচ্ছা। তো কিছুদিন পরের কথা, যখন লাইক সেম এইভাবেই মাথায় হাত বুলায় দিচ্ছে, তো আমার চোখ খোলার পর, ওই দিনটা একটু ভিন্ন ছিল, যে আমি চোখ খোলার পর আমার মাথা থেকে কাঁধে, কাঁধ থেকে এলবো থেকে হাতের ঠিক কেনু আঙ্গুলে পর্যন্ত উনার, মানে ওই শ্যাডোটার হাত ছোঁয়ায় তারপর যাচ্ছিল। তো ওই পর্যন্ত কিছু একটা, মানে আমি কিছু ধারণা করতে পারিনি। বাট যখন আপনার গেট থেকে বের হয়ে যাবে, ওই মুহূর্তটাতে আপনার পিছে তাকায়, এন্ড ওই মুহূর্তে দ্যাট মোমেন্ট, লাইক আমি মনে হয় আমার সেন্স ফেরত পাইছি, এরকম কিছু একটা। আর আমি খুব প্রচন্ড ভয় পাই। তো আমি ভয়ে খুব জোরে চিৎকার করে উঠি। এন্ড পাশে আমার বড় ভাইয়া ছিল, আর পাশের রুমে আমার আব্বু আম্মু ছিল। তারা লাইক আমার চিল্লান শুনে তারা রুমে আসে, আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তো একটা পর্যায়ে লাইক শান্ত করে, কিন্তু আমার খুব প্রচন্ড জ্বর থাকে 3-4 দিন। এন্ড ওই টাইমটাতে লাইক আমার মাও বলে যে হ্যাঁ, অফেন সে নিজেও দেখছেন। আচ্ছা। তো আমরা আমাদের এলাকার যে মসজিদের ইমাম, উনাকে ডাকি। এন্ড সে বলছে যে দেখেন, বাসা খুব পুরানো হইতে পারে, পুরানো, তাই হয়তো এখানে অনেক পুরানো, অনেক বয়স, অনেক বছর ধরে হয়তো এই জিনিসটা আছে, বাট এটা যদি আপনাদের ক্ষতি না করে তাহলে কোনো দরকার নেই, আপনারা আপনাদের মতন থাকেন, আর ইনশাআল্লাহ আল্লাহ মাবুদ উনি থাকতে আপনাদের হেল্প হবে না। সো এইভাবে চলতে থাকে, আমরা সবাই অভ্যস্ত হয়ে যাই। আচ্ছা। তো এই বাসার একটা মায়া কাজ করে, যেরকম হচ্ছে, কেমন মায়া আমি বলি, আমরা যে কয়বারই বাসা শিফট করতে চাই, সেই কয়বারই আমাদের ঘুরে ফিরে, লাইক শিফট করার পরেও ঘুরে ফিরে আমাদের এই বাসায় আসতে হয়। যেমন প্রথমে আমরা আপনার ধানমন্ডিতে আমার মা বিজনেস পারপাসে একটা ফ্ল্যাট কিনে। সো ওই ফ্ল্যাটে কোনো একটা রিজনে আমার বাবা যেতে চায় না। তো 3-4 মাস, 6-7 মাস পর আমরা আবার ফিরত এসে পড়ি, এই বাসাতেই, পুরান বাসাতেই এসে পড়ি। এর আবার মনে করেন 6-7 মাস বা 1 বছর পর আমরা, মানে এবার আমার বাবা নিজেই পছন্দ করে লালমাটিয়াতে একটা বাসা খুঁজে, ওইখানে আমরা থাকি। কিন্তু এরপর আবার কোন একটা রিজনের জন্য আমরা ফুল ফ্যামিলি আবার আগের বাসাটাতে রিশিফট করি। তারপর 1 বছর 1.5 বছর থাকার পর এবার আমরা পাশের এলাকাতে, ইকবাল রোড প্রিপারেটরি গার্লস স্কুলের সামনে 12/14, অনেকেই যারা মোহাম্মদপুরের বাসিন্দা তারা জেনে থাকেন বা খোঁজ নিলেই পাবেন, ওইখানে একটা ফ্ল্যাট নিয়ে দোতলায় আমরা থাকি, বিশাল বড় ফ্ল্যাট।
বাট ওইখানে অল অফ এ সাডেন কিছুদিন পর, প্রায় 1 বছর থাকার পর, আমার মা খুব বাজেভাবে মেন্টালি সিক হয়ে যায়। লাইক সে হঠাৎ করে কোনো একটা রুমের কোনায় দেখে সে নিজের মতন কথা বলতে থাকে, বলতে থাকে যে না আমি একা আর একা করবো কথা না। বলছেন তিনি? হ্যাঁ, একা একা কথা আচ্ছা। বলেন। তারপর বলতে থাকে যে না আমি এরকম কিছু বলবো না, আচ্ছা আমি করবো না। তো অল অফ আ সাডেন কিছু নাই, হঠাৎ করে সে চিল্লাচিল্লি শুরু করে দেয় যে বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, মেরে ফেললো, এরকম কিছু একটা। তো প্রথমে আমরা হুজুর ডাকাই, কারণ আমরা জানতাম যে এরকম কিছু হইতে পারে। তো হুজুর বলছে যে সে মানে শিওর না, তাই বলছেন যে হয়তো এটাও হতে পারে, নাও হতে পারে, আপনি একটু ডক্টর দেখান। আচ্ছা। তো আমরা এটার জন্য আমার লাইক উনাকে কানাডায় পাঠানো হয়। এন্ড সে কানাডায় প্রায় 3-4 বছর ছিল, মেন্টাল ট্রিটমেন্টে ছিল, এন্ড আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে ফেরত ফিরছেন। সো এরপর ঘটনা তো, তখন ওই বাসাটা অনেক বড় ছিল, আমি, বড় ভাইয়া আর আব্বু মানে একটু বেশি বড় হয়ে যায়, এই জন্য আমরা ঘুরে ফিরে আবার সেই পুরাতন বাসাতেই আসলাম। সো দিস ইজ হাউ, লাইক আমরা যতবারই বাসা চেঞ্জ করি ঘুরে ফিরে ওই বাসাতেই আসতে হয়। তো যখন একটা স্টোরি মানে এখন আরেকটা বলি, যখন আমার মা কানাডায়, তখন মারুফ ভাই একটা দিন মানে কোনো একটা রাতে কোনো একটা কারণে সে আসতে পারেন নাই। তো আমি মানে আমার বাবা ঘুমাচ্ছিল 2-3টার দিকে, আমি তখন আমার ফ্রেন্ডের সাথে ইউএসএ তে অনলাইন কথা বলছিলাম। সো আমি সামনের রুমে বসে শুয়ে সোফায় শুয়ে শুয়ে কথা বলছিলাম। এন্ড দ্যাট মোমেন্ট, লাইক বলে রাখা ভালো যে আমাদের সামনের রুমে একটা আপনার বারান্দা আছে, মানে সামনের রুমের সাথে অ্যাটাচ বারান্দা। তো বারান্দার গেট খোলা ছিল, আর আমাদের বিল্ডিং এর ঠিক সাথে, আমরা দোতলায় থাকি, এন্ড বিল্ডিং এর সাথে একটা ল্যাম্প পোস্ট। তো এটা সাদা লাইটে আমি মানে দেখলাম যে একটা ছায়া জাস্ট দোল খাচ্ছে, মানে বোঝা যাচ্ছে কিছু একটা দোল খাচ্ছে, আর ওটার শ্যাডো আসতেছে। সো ফর দ্যাট আমি কি করলাম যে মানে কথা বলতে বলতে কোন একটা কারণে মানে কৌতূহলিক হয়ে আমি বারান্দায় যাই। এন্ড বারান্দায় গিয়ে অল অফ এ সাডেন লাইক আমি ওটা প্রস্তুত ছিলাম না দেখার জন্য, যে খুব লোমশ বড় বড় পা, শুধু পা, কোনো শরীর বা দেহ কিছুই ছিল না, শুধু লোমশ 2টা পা, খুবই কালো এন্ড খুবই বিছড়ি, নখগুলা বড় বড়, আর খুবই মানে বাজে একটা, মানে নখগুলাও খুব বাজে। জাস্ট দেখছি যে ওটা দোল খাচ্ছে। আচ্ছা। তো এটা দেখেও নিজেকে সামলায় নিয়ে আমি আপনার আয়াতুল কুরসি, মানে দুরূদ শরীফ যা মানে যা মুখে আসতেছিল তাই পড়তেছিলাম, আর আল্লাহ আল্লাহ করতেছিলাম। তো এইটা দেখে আমি যখন আবার আমার সামনের রুমে আমি ব্যাক করতে চাই, সো দ্যাট মোমেন্ট অল অফ এ সাডেন আমি দেখি যে লাইক আমি যেই সোফাটাতে শুয়েছিলাম, তো ওই সোফাতে যেই যে মেয়ের যে অবয়বটা দেখলাম, সেই অবয়বটা আপনার আমার দিকে তাকিয়ে আছে, মানে শ্যাডো, বাট মানে কেন জানি বোঝা যাচ্ছিল যে সে একটা খুব বিশ্রী একটা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এন্ড দ্যাট মোমেন্ট আমি বলতে পারেন পুরো ফ্রিজ হয়ে যাই। ওকে। এর থেকে মানে আমি সেন্সলেস তখন হই যখন আমি দেখতে পারি যে আপনার শ্যাডোটা হাসতে হাসতে হাত আমার দিকে বাড়িয়েছে। এই জিনিসটা দেখেই আমি মানে ওইখানেই আপনার অজ্ঞান হয়ে যাই। এন্ড পরের দিন সকালে আমি নিজেকে আবিষ্কার করি আমার বেডরুমে। এন্ড যখন আমি সকালে উঠি, আব্বুকে গিয়ে বলি যে, আমি আব্বুকে সরাসরি কিছু বলি নাই, আব্বুরে জাস্ট বলছি যে আব্বু তুমি কি আমাকে মানে রাতে সামনের রুম থেকে এই রুমে নিয়ে আসছো? তো দ্যাট টাইম আব্বু বলছে না, আমি তো সকালে উঠেই দেখলাম তুমি আমাকে মানে তুমি তোমার বেডরুমে শুয়ে আছো। রাসেল ভাই সত্যি বলতে আমি এখনো এটার রিজন জানি না। আর আমাদের রেসিডেন্স নিয়ে আরেকটা, এখন সেটা না শুনি, আমরা পরে আবার শুনি। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মানে এটাতে আরেকটা ঘটনা বলতে যাচ্ছিলেন আপনি, রাইট? আরেকটা ঘটনা তো। সো আমরা আরেকটা ঘটনা একটু পরে শুনি, আমাদের নেক্সট ঘটনায় আমরা যাব, এবং তো আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় গেস্টের কাছে, এবং তার কাছে ঘটনা রয়েছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। ডিয়ার লিসেনার, আমি আবির বলছিলাম, আসছি বাসাবো থেকে। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে পার্টিসিপেট করার জন্য। জি, আমরা যাই ঘটনায়। আমার ঘটনাটা বেসিক্যালি যার সাথে ঘটা, আমি এখন প্রেজেন্ট ছিলাম, আর আমার ফ্রেন্ডের সাথে ঘটা, আমি তার ফ্রেন্ডের নাম তো বলতে চাচ্ছি না, একটা অ্যাজাম্পশন করে নিচ্ছি তার নাম নিশি। ধরে নিতে পারে তার সাথে আমার ফেসবুকে পরিচয়, তার সাথে আমার কথা হইতো 1 সপ্তাহ 2 সপ্তাহ, প্রায় 1 মাসের মাথায় তার সাথে আমার ফোনে কথা হওয়া শুরু হয়। তার ফোনে কথা হওয়ার সময় আমি দেখতাম সে তার বাসায় একা থাকে, মানে তার রুমে একা থাকে, তার কোনো ভাই বোন নেই, তার বাবা মা আরেক রুমে থাকে, সে এক রুমে থাকে সিঙ্গেল। কথা বলতে বলতে দেখা যেত রাত্রে 12টার পরে যখন কথা ক্রস করতো, তার প্রায় ফোনের লাইন কেটে যেত। আমি বলতাম যে
কেন ফোনে লাইন কাটে, তোমার এত সমস্যা কিসের? আমার তো অন্য কারোর সাথে সমস্যা হয় না, রাত্রেবেলায় ফোনের প্রবলেম হচ্ছে। বলছে আমার বাসায় এরকম সমস্যা হয়, আমার রুমে নেটওয়ার্ক থাকে না রাত্রেবেলায়। আমি বললাম আচ্ছা। এরপরে বললো যে তোমার সাথে আমার একটু কথা ছিল, একটু একদিন দেখা করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখা করি। পরে একদিন দেখা করলাম, দেখা করার পর সে আমার বলতেছে তোমার কিছু কথা বলার আছে, এখন তুমি এটা কিভাবে নিবে আমি জানি না। আমি বললাম কিরকম সমস্যা? ওরা বলতেছে, আম্মু বলতেছে যে তোমার পরিচিত কোনো হুজুর বা কবিরাজ আছে কিনা। আমি বললাম হুজুর কবিরাজ আমার তো পরিচিত নাই, প্রবলেমটা কি আমার একটু বলো, যদি সমস্যা বেশি হয় তাহলে আমি অপশন বের করে দিতে পারবো। ওরা বলতেছে আমার বাসার মধ্যে একটু প্রবলেম। এরকম আমার রুমের ভিতর আমি যখন নামাজ পড়ি বা আমি যখন ঘুমাই, আমার দেখা যায় কেউ আমার হাত পা টান দেয় বা কেউ চুল টান দেয়, বা দেখা যায় আমার শরীর থেকে কাঁচা সরে যায় হঠাৎ। আমি বললাম যে এটা তো খুব বড় সড় একটা সমস্যা। এখন তোমার আম্মুকে এর আগে হুজুর কবিরাজ দেখায় নাই? বলছে একটা ইমাম সাহেবকে দিয়ে ঘর বন্ধ করাইছে, আমার রুমও বন্ধ করানো, কিন্তু কোনো কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। আমি বললাম ঠিক আছে, আমাকে একটু সময় দাও, 1 সপ্তাহ, আমি দেখি কাকে আনা যায় ঘরের ভিতর। পরে আমি একদিন চিন্তা করলাম যে আমি একদিন তোমার বাসায় আসি, দেখবো তোমার রুম। হ্যাঁ, বললো ঠিক আছে, ওয়েলকাম, সমস্যা নেই, তুমি আসো। ওর মাকে বললো যে আসবে, বললো এরপরে আমাকে একদিন সময় দিল যে আসো বাসায় দেখে যাও। পরে আমি একদিন সময় নিয়ে বাসায় গেলাম। সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে আমি যখন তার রুমে ঢুকি, আমি হঠাৎ করে আশেপাশের সারাউন্ডিং থেকে যেন এই লক হয়ে যায়, তার মানে আশেপাশে কোনো সাউন্ড আমার কানে আসে না। তার ঘরের ভিতর যে শব্দ, এই শব্দের বাইরে আমার আশেপাশের আর কোনো শব্দ নাই। যেহেতু ওর বাসা হচ্ছে দোতলা এবং রোড সাইডে, অবভিয়াসলি তার ঘরের ভিতর কোনো না কোনো যানবাহনের শব্দ বা আশেপাশের লোকজনের শব্দ, ফেরিয়ালার শব্দ আসার কথা। সেখানে পুরো ঘরটাই সাফোকেটেড এবং তার উইন্ডো খোলা, দরজা ভাবে ওপেন, কিন্তু কোনো সাউন্ড আসছে না রুমে। আমি বললাম আমি তোমার রুমে একটু যাবো। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, তার সাথে যখন আমার ফোনে কথা হইতো আমি বলতাম যে তুমি আমাকে ফেসবুকে মাঝে মাঝে একটা দেড় ছবি দিও। ও আমাকে একটা দেড় ছবি মাঝে মাঝে দিত। একদিন রাত্র 2টার দিকে কথা বলার সময় আমি বললাম তুমি আমার ফেসবুকে একটা ছবি দাও, দরকার। বললো কেন দরকার? আমি বললাম তোমার রুমে কি কোনো আয়না আছে? মানে হঠাৎ আমি মনে আসছিল কোশ্চেনটা করে ফেলছি। বললো কে বললো তোমাকে? আমি তো জানি না যে আমার আমি তো কখনো তোমাকে বলি নাই আমার রুমে যে আয়না আছে। আমি বললাম তুমি ফেসবুকে কখনো তোমার আয়নার ছবি দাও না, কিন্তু আমার মনে হচ্ছে তোমার রুমে একটা আয়না আছে। বললো মানে ওটা হচ্ছে আমার ফোনের কনভারসেশন। পরে যখন আমি তার বাসায় গেলাম, আমি সোজা তার রুমে ঢুকছি। ও বললো এই যে এই আয়নাটা তুমি যেটার কথা বলতেছো, আয়নাটার হাইট হচ্ছে অ্যারাউন্ড 6 ফিট এবং সেটা দেয়ালের সাথে অ্যাটাচ। আচ্ছা, এটা হচ্ছে একটা গিফট ছিল, তার মাথায় গিফট করছিল। এখন এই আয়নাটা দিয়েছিল 2011। এখন আমি বললাম তোমার 2011 এর পরে কোনো ছবি আছে কিনা আমাকে একটু দেখাও। পরে বললো 2011 না, 12 থেকে আমার কিছু ছবি আছে পার্সোনাল। আমার পার্সোনাল না, তোমার এমনি ফ্যামিলির ছবি দেখাও। পরে ফ্যামিলির ছবি দেখলাম, দেখার পরে 2012, 13, 14 এর এখানে আমি কিছু চেঞ্জ দেখলাম। সেটা হচ্ছে তার শেপের কিছু চেঞ্জ ছিল, বডি শেপের, চুলের কিছু চেঞ্জ ছিল, ফেসের কিছু চেঞ্জ ছিল। এবং তার সাথে যখন আমি কথা বলতাম তার টেম্পার হঠাৎ হঠাৎ হাই হইতো। টেম্পার মানে খুব সিলি কারণে এত হাই হইতো, সে মানে ফোন রেখে দিত। প্লাস রাত্রেবেলা ওই দিন আমি তার ফোনে নেটওয়ার্ক পেতাম না। সে বলে আমার মেসেজ আপ ডাউন করে, মেসেজে কনভারসেশন হয়, বাট ফোনে কানেক্ট করা যায় না। দেন আমি যখন তার বাসায় গেলাম, আয়নাটা দেখার পর আমার মনে হলো যে আয়নার ভিতরে কোনো প্রবলেম আছে। আমি যখন তার আয়নার সামনে দাঁড়াই, আমি অ্যারাউন্ড 5 সেকেন্ডের বেশি স্টে করতে পারিনি। আমি আয়নার সামনে থেকে সরে আসি এবং সরে আসার পর আমার মনে হলো যে আয়নাটা থেকে আমি যখন সরে আসি আমার শ্যাডোটা রিয়েল টাইম শো না করে প্রায় 0.5 সেকেন্ড বা 1 সেকেন্ড পরে সরে গেল। আমি বললাম তোমার আয়নাটার মধ্যে প্রবলেম, তুমি একটা কাজ করো, তুমি আয়নাটা ঢেকে রেখো রাত্রেবেলায়। আমার মনে হচ্ছে আয়নাতে তোমার সমস্যা আছে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। 2-3 দিন গেল, আমি বললাম কোনো সমস্যা হচ্ছে ঘরের ভিতরে? বলতেছে না সমস্যা হয় না, কিন্তু আমার রাত্রে ঘুম হয় না, না আমার ঘরের ভিতরে হাঁটাহাঁটি করে, কথা বলে, ফিস আমি সব শুনি। আমি বললাম আচ্ছা একটা কাজ করো। বললো কি? আমি বললাম তুমি এই চারকুল আর আয়াতুল কুরসি পরে রাত্রে ঘুমাও। আপনি প্রসেস না বলেন, আপনি আয়নার ঘটনা একটু ফোকাস থেকে আমরা ঘটনা শেষ করি। ঠিক আছে। আয়নার যখন তার নিয়ে আমাকে যখন তার রুমে এন্ট্রি করে, আমি তখন বুঝি আয়নার ভিতরে প্রবলেম আছে। আমি একটা কাজ করি, আয়নাতে চারকুল এবং আয়াতুল কুরসি পরে একটা ফু দেই।
উদার পরে আমি চলে আসি প্রায় এক সপ্তাহ পরেও আমাকে একদিন ফোন দেয় সকালবেলায়, খুব আর্জেন্ট 8টার সময়, যে আবির একটা ঘটনা ঘটছে, আয়নার ভিতরে একটা হাতের ছাপ আসছে। আমরা তুমি রাত্রে আয়না ধরছো কেন? আমি রাত্রে আয়না ধরি নাই। তুমি কনফার্ম কেন? হ্যাঁ, এটা কাপড় দিয়ে ঢাকা ছিল। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আসতেছি সকাল 10টার দিকে অ্যারাউন্ড। আমি তার বাসায় যাই, বাসায় গিয়ে একটা হাতের ছাপ দেখে আয়না, সেটা হচ্ছে মানুষের হাতের থেকে প্রায় 1.5 গুণ একটা হাতের ছাপ, এবং সেটা 4 আঙ্গুলের, সেটাতে বুড়ো আঙ্গুল নাই। আচ্ছা, হাতের ছাপ একটা নেই, সেখানে 2টা, এবং তাতে কিছু আচরের দাগ ছিল আয়নার ভিতর। এরপরে আমি সাথে সাথে আমার এক বড় আপু ছিল যে ব্ল্যাক ম্যাজিকের কাজ করে, আমি তাকে এই ঘটনাটা একটু সংক্ষেপে বললাম যে এই ঘটনা, তার ভিতরে এই প্রবলেম গুলি দেখা দিচ্ছে। আমি বললাম ঠিক আছে, আমি একটু আসতেছি আর্জেন্ট, তুমি মানে আয়নাটা দরজাটা বন্ধ করা হয়নি হাও রুমটা। এরপর 2 ঘন্টার ভিতর ওই আপু আমাকে মিট করার পর সে বললো কোথায় বাসা, আমাকে নিয়ে যাও। পরে নিয়ে যাওয়ার পর সে 2টা তাবিজ আনে আমার ফ্রেন্ডের জন্য, নিশির জন্য। একটা তাবিজ তাকে দেয়, একটা তাবিজ আয়নার ভিতর ঝুলাই দেয়। ঝুলাই দেওয়ার পরে ও বলতেছে তুমি এই রুমে আর থাকবা না, তুমি অন্য রুমে তোমার মার সাথে বাবার সাথে ঘুমাও। এক সপ্তাহ আমি অবজার্ভ করি, এটা অবজারভেশনের জন্য তোমাকে একটা তাবিজ দেওয়া হয়েছে। এবং সবচেয়ে মিরাকল ব্যাপার যেটা, তাকে যখন তাবিজটা দেওয়া হয়েছে তার পুরো শরীরে একটা ভাইব্রেশন দেয় ইনস্ট্যান্ট। দেওয়ার পর সে বলতেছে যে আমি তাবিজটা রাখবো না, আমার মানে খুব প্রবলেম হচ্ছে, শরীর জ্বালা পোড়া করতেছে। আমি বললাম, এরপরে আপু জোর করে বলে না এটা রাখতেই হবে, এটা তোমার বেটারের জন্য। ওই দিন রাত্রেবেলায় রাত্রে 12টা বা 1টার দিকে সে আমাকে আবার ফোন দেয় বলতেছে জাবির ওই রুমের ভিতর থেকে নক করতেছে আমাকে, ওই রুমের ভিতর থেকে নকের শব্দ আসতেছে। পরে নকের শব্দ বলতেছে তুমি তো দরজা খুলবা না যত কিছুই হোক। পরে বলতেছে না খুব বেশি নকের শব্দ। আমি বললাম হ্যাঁ খুব বেশি। বললো ঠিক আছে, তোমরা তাহলে এই রুমের আশেপাশে যাওয়া দরকার নেই, তোমরা ঘুমাও। অথবা বলতেছে আমার ঘুম হবে না, আপা আমার যাক না। পরের দিন আমরা আরেকজন পীরের ছেলেকে নিয়ে আসি। পীরের ছেলে সে আসার পরে ঘর বন্ধ করে দেয়, এবং আপাতত সে মোটামুটি কিউর আছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের ফেসবুকে যে পেজ রয়েছে সেই পেজে, এবং এখানে বেশ অনেকেই কমেন্ট করছেন। আমি দেখতে পাচ্ছি যে খালিদ সাইফুল্লাহ আমাদের সঙ্গে আছেন। আপনারা অনেকেই গ্রামের ঘটনা শুনতে চান, তো মাছ ধরা নিয়ে একটা ঘটনা আমরা শুনবো, কিন্তু এই ঘটনাটি একেবারে ডিফারেন্ট। আমাদের একজন গেস্ট আজকে এটা শোনাবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি বলবেন আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। রাসেল ভাই আপনি আমাকে আবার ইনভাইট করেছেন। সো আমি সরাসরি ঘটনায় চলে যাই। জি, আমি আমার ঠিকানাটা বলি। আমার নাম শুভ, আমি এসেছি উত্তর 10 নম্বর থেকে কামারপাড়া থেকে। জি। সো ঘটনাটা হচ্ছে আমার আমি যেখানে থাকি সেইখানে এক বৃদ্ধা, মানে বৃদ্ধ লোক বলছিল তিনি এখন রিক্সা চালায়, 65-60 বয়স হবে তার। তো এটা হচ্ছে 1965 কি 70 এরকম দিকের ঘটনা আর কি। তিনি যেভাবে বলছে আমি সেভাবে বলি আপনাকে শোনাচ্ছি। তো ঘটনাটা তার চাচাকে নিয়ে। তাদের একসময় এমন সময় ছিল, সে সময় যে আমরা যেহেতু এখন কিনে মাছ খেতে পারি, তো তাদের এরকম সামর্থ্য ছিল না যে তারা মাছ কিনে খাবে। তো তারা প্রতিদিন মাছ ধরে খায় বিলের থেকে। তো যেহেতু সেটা শীতকাল ছিল আর খাল বিলের পানিটা খুব কমই ছিল, তো সে মাছ ধরতে একদিন অনেকদিন পরে, মানে অনেকদিন গ্যাপ পরে মাছ ধরাটা। তো একদিন তারা বের হয়, সে নতুন বিয়ে করে 3-4 মাস পর সে মাছ ধরতে বের হয়। তো মাছ ধরতে গেলে সে কোনো মাছ পায় না, ভাগ্যবশত তিনি কোনো মাছই পায় না। তো মাছ না পেয়ে তিনি হতাশে বাড়িতে ফিরে আসে। তো বাড়িতে ফিরে আসলে সে তখন রাসেল ভাই এমন টাইম যে তখন ঘড়িটাও মানে সবার ঘরে ওরকম ঘড়িও নাই, তার ভাষায় আর কি, যে কয়টা বাজে এটা আর কি অনুমান নাই। তো তিনি রাত্রে বাসায় এসে দেখে যে তার ওয়াইফের মতো মানে চুলার পাড়ে বসে, এখানে একটা কথা রাসেল ভাই উনি যেভাবে বলছে, সে চুলার পাড়ের সাথে এখনো নাকি সে তেঁতুল গাছটা আছে, একটা তেঁতুল গাছ ছিল, সে তেঁতুল গাছটার সামনে চুলার পাড়ে বসে রান্না করতেছে, গ্রামের মহিলা যেভাবে রান্না করে। তো ও মুভ করে আছে গাছটার দিকে, চুলাটার দিকে। তো তিনি পাশে এসে মানে পিছে বসে বলতেছে যাক রান্না বসাইছিস, তো রান্না হলে খেতে দে আমাকে, খুব খিদে পাইছে। তো তিনি কিন্তু দেখে নাই যে রাতটা কয়টা বাজে কিংবা রাত কত হয়েছে গভীর। তিনি যেহেতু জ্যোৎস্না রাত রাসেল ভাই, তার কুয়াশাও কম, তিনি ভাবছে যে ভোর হয়ে গেছে। তো তিনি দেখে যে তার ওয়াইফ কোনো মানে কথা রিপ্লাই দিচ্ছে না। তো কথা রিপ্লাই না দেওয়ার পরে তিনি অনেক বিরক্ত হয়ে তার শরীরে হাত দেয়, যে ধাক্কা দেয় যে কিরে তুই এখনো খেতে দিস না। তো এই হাত দেওয়ার পরে তার মনে হলো যে তিনি কোনো ফ্রিজের ভিতরে হাত দিছে, এতটা ঠান্ডা। তো তিনি হাত দেওয়ার পর ঠান্ডায়
তিনি চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, তারপর বলতেছে কিরে তোর শরীর এত ঠান্ডা কেন, তোর কথা বলতেছে তুই কোনো কথা বলস না। এবার তিনি কিন্তু কিছুটা ভয় পাইছিল। ভয় পাওয়ার পর তিনি এই কথা বলার পর তিনি আবার সামনে যায়, সামনে যায় দেখে যে এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পায় যে নিচে চুলোতে কোনো আগুন নাই, আর তার ওয়াইফের মানে ঘুমটাটা খুব বড় সড়ো করে দেওয়া, চুলাতে কোনো আগুন নাই, ভাতটা ফুটতেছে, পানি যে ফুটলে যেভাবে বুটবুট শব্দ হয় আর কি একটা, সে ফুটতেছে। তিনি বলতেছে কিরে রান্না শেষ হয়ে গেছে, তুই ভাত দিস না, ভাতের মার গালিস না, আবার চুলায় আগুনও নিভে গেছে, তা তোর কোন দিকে খেয়াল আছে? তো এটা তিনি মানে আবার শরীরে ধাক্কা দেয়, ধাক্কা দিলে দেখে ঠান্ডা, খুব শরীরটা খুব ঠান্ডা। তো এবার সে ধাক্কা দিলে ঘুমটাটা উঠে ফেলে, ঘুমটাটা উঠে ফেলে সে যা দেখে রাসেল ভাই যে একটা মানুষের যে আকৃতি সেটা কোনো মানুষই বলা যায় না, তার চোখ মানে চোখের কোটরটা পুরো খালি, একটা কঙ্কাল বলতে গেলে, পুরো মুখটা একটা কঙ্কাল। তো সেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে সে একটা দৌড় দেয় ঘরের ভিতরে, ঘরে দৌড় দিলে দেখে যে তার ওয়াইফ শুয়ে আছে, তার ওয়াইফ বিছনায় তাহলে বাইরে কে। তো সেটা দেখে সে তার ওয়াইফের দেখে উঠায় যে এই উঠ, বাইরে কে আনতেছে, তুই তোকে বাইরে দেখলাম আর তোর মুখে কোনো গোস্ত নাই, তুই একটা কঙ্কালের মতো, কি ব্যাপার, কি দেখছো তুমি? কয় বাইরে। তো এটা আবার সবাইকে বলে, সবাইকে বলার পর তার যে বাবা ছিল, তার বাবাকে এটা বললে তার বাবা বলে যে তুই রাত্রে মাছ ধরতে যাস, আর যেহেতু নতুন বিয়ে করছিস তো এখন যাওয়া ঠিক না, আর এত রাত্রে, এখন রাত কয়টা বাজে জানিস? তো এই বলে তার বাবা একটা ঘড়ি দেখে যে রাত প্রায় 3:30 বাজে। তো এই দেখার পর এটা তার কি গ্রামের সবাইকে বলে। আর তার কথায় যে ওই বিদ্যালয়ের কথা, রিক্সা চালায়, এখন তার পেশা রিক্সা চালানো, তার চাষের সাথে কথা কাহিনী। তো তিনি বলতেছে এখন তার এই তেঁতুল গাছটা আছে, আমি তাদের গ্রামে যাওয়ার জন্য আগ্রহী, যে সে তেঁতুল গাছটার ছবি একটা তোলার আমার খুব আগ্রহী, যে আমি যেহেতু অনেকগুলো ঘটনা জোগাড় করছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যাবো আমাদের প্রথম অতিথির পরের ঘটনাটিতে। জি, আসসালামু আলাইকুম, and I'm again মোহাম্মদ শাহরুখ রহমান। আমি আমার বাসস্থান নিয়ে আরেকটা ইনসিডেন্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। সো আমার অ্যাজ আই টোল্ড বিফোর দ্যাট আমার বাসাটা একটু লাইক হন্টেড টাইপ। সো আমাদের ওই বাসাটা নিয়ে আবার বলছি যে আমাদের কোনো একটা আমার বাসাটাতে আমি অফেন রাত জাগি, বেশিরভাগ সময় রাত জাগা থাকে। সো এরকম হয় যে আমি এখন ওটা ধরতে পারিনি যে কোন টাইমটা, বাট পুরা বছরে কোনো এক অমাবস্যা রাতে এরকম শোনা যায়। আমাদের বাসাটা তো খুব পুরানো, সো পুরানো বাসার সিঁড়িগুলোতে আপনার লাইট খুব হালকা গ্রিল দিয়ে আপনার রেলিং দেওয়া হয় আপনার সিঁড়ির। সো পুরনো সিঁড়ি যখন কেউ ধরে খুব দ্রুত নামতে থাকবে, আপনারা যারা জানেন তারা দেখতে পারবেন, আপনারা ফিল করতে পারবেন যে একটা ভাইব্রেশন, একটা আয়রনিক সাউন্ড হয়। সো একদিন আমি আমার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম রাতের দিকে, and that moment like আমাদের বাসাটা হচ্ছে 2 ইউনিটের, আর আমার সামনের রুমটা হচ্ছে আপনার ঠিক সিঁড়ির যেই স্পেসটা থাকে ওইটার সাথে লাইক জাস্ট একটা দেয়ালের জন্য মনে করেন পুরো একটা আলাদা হয়ে গেছে। সো যে আমি কথা বলতে থাকি, অল অফ আ সাডেন দেখি যে আমি শুনতে পারি যে 5 তলা বিল্ডিং পুরাটা সিঁড়ি মানে এক পায়ে পায়েল পরে, মানে পায়েল তো না সরি নুপুর পরে একটা কিছু একটা খুব দ্রুত, মানে একটা স্বাভাবিক মানুষের স্পিডের থেকেও খুব বেশি দ্রুত আপনার 5 তলা থেকে নিচে নামতেছে আর নিচ থেকে 5 তলা উঠতেছে। এটা র্যাপিড হচ্ছে, 2-3 মিনিট টানা হলো। এন্ড আমি সাহস করতে পারছিলাম না যে আমি গেটটা খুলে দেখবো। এন্ড লাইক বোঝা যাচ্ছিল যে সে গ্রিল ধরেই হাঁটতেছেন, মানে খুব দ্রুত ভাবে মুভ করতেছেন। এন্ড আপনার এক পায়ের পায়েল নুপুর ছিল। আর আমাদের বাসার আরেকটা জিনিস, আমাদের বাসার সামনে যে রাস্তাটা, একদিন আমার একটা ফ্রেন্ড আমাকে হঠাৎ করে বলে যে আচ্ছা তুই কি কোনো সময় শুনছিস যে একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে মাঝরাতে, ঘোড়ার গাড়ি যেটাতে আপনার ঘোড়ার যে খুরের শব্দ আর হচ্ছে ঘোড়ার যে গাড়ির যে চাকার শব্দ, এই চাকার শব্দটা শোনা যায়, বাট আজ পর্যন্ত এটা কেউ দেখেনি রাসেল ভাই। আর লিটারালি লাইক আমিও এটা একবার শুনছিলাম, বাট আমি এটা হ্যালুসিনেশনও হতে পারে দেখে আমি এখন ওটার উপরে এরকম একটা মাথা ঘামাইনি। আর এইটুকুই।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের পরবর্তী আবারও আপনার কাছে আসবো এবং আপনার যে ঘটনাটা আছে আপনি বলছিলেন যে অ্যাম্বুলেন্স নিয়ে, সেই ঘটনাটা আমরা একটু শুনে ফেলি। নামটা একটু বলবেন আরেকবার। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি শুভ, আমি এসেছি উত্তর 10 নম্বর থেকে। সো আমি আমাকে আপনাকে ধন্যবাদ একবার আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। So, আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে আমার যে দুলা ভাই আছে তার এক বন্ধু, সে মানে প্রথম ড্রাইভিং শিখে তখন সে রাস্তায় নতুন একটা প্রাইভেট কার ভাড়ায় চালায়। সো একদিন সে একটা টিপ পায়, যশোরে একটা টিপ পায়